আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহাদি হাসান পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে। তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, ভাইয়া আমরা সাবজেক্টিভ প্রিপারেশনটা নিচ্ছি, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে। আমরা যারা মানবিকে আছি, বাংলা, ইংলিশ, জিকে এই ৩টা সাবজেক্টের প্রিপারেশন নেওয়া শুরু করছি। তাহলে এই প্রিপারেশনের মধ্যে সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনে আমাদের কি পড়তে হবে এবং কি পড়া উচিত না, অর্থাৎ কি পড়তে হবে সেটা তো জানতেই হবে, তার চেয়ে বেশি জানা জরুরি হচ্ছে কোনটা না পড়লেও চলবে। অর্থাৎ আমরা জানি যে অ্যাডমিশনের সিলেবাসটা হচ্ছে হিউজ, অর্থাৎ বলতে গেলে সিলেবাসই নাই। তাহলে এখানে সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যে ৩টা সাবজেক্টের কথা বলতেছি সেটা হচ্ছে, দেখো, এক হচ্ছে আমাদের বাংলা, ওকে, বাংলা, ২ আমাদের ইংরেজি, ৩ আমাদের সাধারণ জ্ঞান। ওকে, এই ৩টা। অর্থাৎ যারা মানবিক অমানবিক যারা আছো সবাই দ্বারা, অর্থাৎ মানবিকে যারা আছো তারা তো পড়বাই, আর যারা অমানবিক মানে কি বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখা, তারা হচ্ছে কি করবা, যারা তোমরা হচ্ছে সাবজেক্ট পরিবর্তন করতে, বিভাগ পরিবর্তনে যে করতে চাও তাদের জন্য কি এটা পড়া মাস্ট। দেখো এখন এই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই ৩টার মধ্যে বাংলায় কয়টা পার্ট আছে? বাংলায় হচ্ছে ভাইয়া বাংলা প্রথম পত্র আছে, সাহিত্য পাঠ যেটা বাংলা প্রথম পত্র, আবার আছে বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। এখানে বাংলা প্রথম পত্রের পত্র ভাইয়া দেখো পার্ট কয়টা? ২টা? না ভাইয়া ৩টা। দেখো কি, একটা হচ্ছে ভাইয়া গদ্য, কি একটা গদ্য, আর একটা কি পদ্য। এবং বাংলা প্রথম পত্রে আরো একটা জিনিস কি আছে, উপন্যাস এবং নাটক, সেটা কি সহপাঠে আছে। দেখো নাটক ও উপন্যাস, নাটক ও উপন্যাস। এখন দেখো গদ্য, পদ্য, নাটক ও উপন্যাস, এখানে আমরা প্রিপারেশনটা নিয়ে কি করব। দেখো গদ্য এবং পদ্যের মধ্যে দেখো তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো, দেখো এই গদ্য পদ্যের মধ্যে যতগুলা গদ্য পদ্য আছে তোমরা হচ্ছে আগে সবগুলা পড়ে নিবা, মূল বই টেক্সট বুক থেকে আগে পড়ে নিবা। সেখান থেকে শব্দার্থ টিকা পড়বা, পাঠ পরিচিতি পড়বা, সার সংক্ষেপ পড়বা, তারপর হচ্ছে কবিতা লাইন বাই লাইন, কোন লাইনের পরে কি লাইন এটাও পড়তে হবে। কবি পরিচিতির ক্ষেত্রে কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এটা বেশি ইম্পর্টেন্ট। তুমি কবির মৃত্যুসাল, জন্মসাল এগুলো মনে না রাখলেও চলবে, ঠিক আছে? অর্থাৎ বেশি বেশি তোমার কি করতে হবে, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থে এখানে ফোকাস করতে হবে। এবং কিছু কিছু কবি সাহিত্যিকের আছে যাদের জন্ম মৃত্যুটা একটু ইম্পর্টেন্ট, যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, এগুলো সবাই জানে। তাহলে এগুলো মিস করা যাবে না, এগুলো তোমাকে জানতেই হবে, ঠিক আছে? এখন এই গদ্যের ক্ষেত্রে তুমি মূল বইয়ের জিনিসটা পড়ে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো আইডেন্টিফাই করবে। অর্থাৎ রেফারেন্স বই তুমি দেখবা যে গুরুত্বপূর্ণ লাইনগুলো কিভাবে কোশ্চেন আসবে, ওই লাইন বাই লাইন সাজানো আছে, ওই লাইনগুলো তুমি পড়বা। তারপর হচ্ছে বিগত কোশ্চেন সলভ করে নিবা। এই গদ্য থেকে যত বিগত কোশ্চেন আসছে সব সলভ করে ফেলবো। তারপর পদ্যের কথা যদি বলি, অর্থাৎ কবিতা, কবিতা কবি এবং কবিতার লাইন মারাত্মক ইম্পর্টেন্ট। অর্থাৎ এই কবিতার মধ্যে কোন লাইনের পরে কোন লাইন এটা তোমার পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে, যদি পরীক্ষায় কঠিন প্রশ্ন হয়। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এরকম কোশ্চেন হয়। তাহলে এই পদ্যের ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স বলি যে আমি কবিতার জন্য আমি কি করতাম, কবিতা আমি আলাদা করে পড়তাম না। অর্থাৎ কলেজে যে আমি এইচএসসি দিছিলাম, কলেজে যে পড়ছিলাম যে কবিতাগুলো, সেই কবিতাগুলো তো আমি জানতামই। তাহলে অ্যাডমিশনের জন্য এক্সট্রা করে আমি কবিতাটা পড়তাম না। আমি কি করতাম, আমি হচ্ছে যখন আমার একটা বাটন ফোন ছিল সেখানে হচ্ছে আমি রেকর্ডিং করে নিছিলাম। অর্থাৎ প্রত্যেকটা কবিতা যে সিলেবাসে আছে অ্যাডমিশনের জন্য আমি আলাদা 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 করে কি করতাম, যে আবৃত্তি করে রেকর্ড করে রাখতাম। তাই এই রেকর্ডটা আমি কখন শুনতাম, আমি হচ্ছে শুনতাম হচ্ছে ঘুমানোর ঠিক 10-15 মিনিট আগে একটা দুইটা কবিতা শুনে ফেলতাম। তাহলে এই শোনার মধ্যে দিয়ে আমার কি হইতো, যে কোন লাইনের পরে কি লাইন এটা আমার কানে বাজতো। অর্থাৎ আমি শুনতে শুনতে একটা আমার অভ্যস্ত হয়ে চলে আসছিল যে এ লাইনের পরে এ লাইন আসবে। তাহলে এটা হচ্ছে আমার কবিতা মনে রাখার একটা টেকনিক ছিল। এটা তোমরা অনেকের ক্ষেত্রে কাজে লাগবে, অনেকের ক্ষেত্রে কি কাজে নাও লাগতে পারে। এখন তুমি তোমার নিজের মতো একটা টেকনিক বের করে নিবা। ক্লিয়ার? এখন নাটক ও উপন্যাসের ক্ষেত্রে দেখো,
নাটক ও উপন্যাস, আমি বলবো যে অনেকে এইচএসসিতেও ভুল করে, যে এইচএসসিতেও নাটক ও উপন্যাস পড়ে একবারও পড়ে না। কি পড়ে না? একবারও পড়ে না। আমি সাজেস্ট করব অন্তত একবার নাটক এবং উপন্যাসটা শেষ করা। নাটক ও উপন্যাসটা একবার হলেও কি করা? শেষ করা। শেষ করার পর হচ্ছে এই যে কম সময়, অ্যাডমিশন সময়টা অনেক কম সময়, এই কম সময়ের মধ্যে তোমার কি করতে হবে? নাটক এবং উপন্যাস সময়ে যে তোমার কি আসে, বিগত প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো সলভ করা। এবং এই নাটক ও উপন্যাসের মধ্যে কিছু কিছু উক্তি আছে, তোমাকে উক্তি কি করতে হয়? লিখিত যখন পরীক্ষায় প্রশ্ন আসে, দেখো যখন তোমার লিখিত প্রশ্নটা আসে, অর্থাৎ রিটেন, এই রিটেনের মধ্যে একটা মন্তব্য, অনুধাবনমূলক কোশ্চেন তুলে দিবে যে এই যে বক্তব্যটা, এটা দ্বারা তুমি কি বোঝো। অর্থাৎ দেখো, নাটক ও উপন্যাস তুমি যদি না পড়তা অথবা না পড়ো, তাহলে তুমি কনটেক্সটই জানবা না, এর মধ্যে তোমার লিখিতটাও কি জোৎসই লেখাটা আসবে না। সেম গোস ফর গদ্য এবং পদ্য। অর্থাৎ পদ্যের মধ্যে তুমি লাইনটা যদি নাই বোঝো, জিসটা যদি নাই বোঝো, ওই পদ্যের মধ্যে দুইটা লাইন তুলে দিয়ে তোমাকে যদি বলে ব্যাখ্যা করো, তাহলে তুমি কি করবা? এখানে কিন্তু আটকাই যাবা। ঠিক আছে? তাহলে পদ্য সম্পর্কে একদম ভালো মতো তোমার কি, যাতে তুমি লিখতে পারো ৩-৪ লাইন, ওইরকম ভাবে তোমার পড়তে হবে। একটা উক্তি দিলে যাতে লেখা যায়। আবার গদ্যের ক্ষেত্রে সেম কথা, কোন একটা কথা কেন বলছে, অর্থাৎ কোন প্রেক্ষিতে বলছে, কোন সিচুয়েশনে বলছে, ওই সিচুয়েশনটাও তোমার কি বর্ণনা করে এখানে লিখতে হবে। ওই যে তোমরা সৃজনশীল অনুধাবনমূলক কোশ্চেন লিখো না, অনুধাবনমূলক প্রশ্ন লিখে আসছো, কিন্তু ওইরকম ভাবেই লেখা হবে। ক্লিয়ার? তোমার পরীক্ষায় লিখিত কি কি আসতে পারে? দেখো, বাংলার ক্ষেত্রে বাংলায় সৃজনশীল প্রশ্ন আসতে পারে, সৃজনশীল প্রশ্ন আসতে পারে প্রথম পত্র থেকে। আমরা যেহেতু প্রথম পত্র নিয়ে আলোচনা করতেছি, এজন্য কি বললাম যে লিখিত আমার কি আসতে পারে? সৃজনশীল প্রশ্ন আসতে পারে। দেন হচ্ছে পদ্যের ক্ষেত্রে কি বলবো? পদ্য হচ্ছে তোমার সারাংশ আসতে পারে। কি আসতে পারে? সারাংশ, সারাংশ বা সারমর্ম, সারাংশ সারমর্ম আসতে পারে। কোথা থেকে? পদ্য থেকে। আর নাটক উপন্যাস থেকেও কি একটা সৃজনশীলমূলক কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? তারপর আসো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। এখন বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কি কি পার্ট আছে দেখো। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে এখনো দুইটা পার্ট। এখানে হচ্ছে একটা হচ্ছে ব্যাকরণ পার্ট, আর একটা হচ্ছে তোমার মুখস্থ পার্ট। ব্যাকরণ পার্ট এবং মুখস্থ পার্ট। এখন দেখো, ব্যাকরণের মধ্যে বাংলা ব্যাকরণে অনেকগুলো টপিক আছে। সিলেবাসে যেই যে টপিকগুলো আছে, তোমার মোটামুটি সবগুলো আমার সম্পর্কে কি রাখতে হবে? ধারণা রাখতে হবে। এখন এইচএসসি তোমার রেজাল্টটা পাওয়ার পরপরই প্রায় 1 মাসের মধ্যে, অর্থাৎ অলমোস্ট 1 মাসের মধ্যেই কিন্তু আমাদের বিউপি পরীক্ষা নিয়ে নেয়। যারা তোমাদের চিন্তা আছে যে ভাইয়া আমি ঢাকাতেই থাকবো, ঢাকাতেই ফ্যামিলির সাথে থেকে আমি অনার্সটা শেষ করব, তাহলে তাদের জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে বিউপি। আগে বিউপি, যদি তোমরা আগে অনার্স করার তারা থাকে, তাহলে বিউপি হচ্ছে সাজেস্টেড, অথবা তোমার ঢাবি তো আছেই, ঢাবি বিউপির পরেই পরীক্ষা নেয়। অর্থাৎ ঢাবিতে পরীক্ষা দেওয়ার আগেই তোমার কিন্তু কি বিউপিতে পরীক্ষা দিতে হয়। তাহলে এই পরীক্ষা যেহেতু বিউপিতে দিবাই, ভালো মতো দাও, তাই না? ঢাকার মধ্যেই যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি। এখন এই বিউপির মধ্যে প্রশ্ন আসে। এখন বিউপিতে প্রশ্ন যে আসে, প্রশ্নের প্যাটার্নটা এমন, তুমি যদি বিগত প্রশ্ন দেখো, আমি যেহেতু দেখছি বলতেছি, যে প্রত্যেকটা ব্যাকরণ টপিক থেকে একটা একটা কোশ্চেন দেয়। মারাত্মক না? দেখো, প্রত্যেকটা ব্যাকরণের টপিক থেকে আলাদা আলাদা করে একটা করে কোশ্চেন দেয়। অর্থাৎ 20টা কোশ্চেন যদি থাকে, 20টা টপিক থেকে হবে। ঠিক আছে? তাহলে বাংলা ব্যাকরণের মধ্যে যত টপিক আছে, সবগুলো সম্পর্কে একটু কি মোটামুটি বার্ডস আই ভিউ রাখতে হবে, ধারণা রাখতে হবে। অর্থাৎ প্রাথমিক জ্ঞানটা তোমার লাগবেই। এখন ব্যাকরণে যতগুলো তোমার কি আছে, টপিক আছে, ব্যাকরণে যতগুলো টপিকের নাম আছে, সবগুলো হচ্ছে ভাইয়া সংস্কৃত শব্দ। সবগুলো কি সংস্কৃত শব্দ। তোমার কি আছে? সন্ধি আছে, সমাস আছে, কারক বিভক্তি আছে, উক্তি আছে, সবগুলাই কি তৎসম শব্দ। তারপর হচ্ছে বাংলায় ব্যাকরণে কিছু এরিয়া মার্কিং তোমাদেরকে করে দিয়েছি, যেখান থেকে কোশ্চেনটা হয়। বাংলা ব্যাকরণের মধ্যে এমন এমন কোশ্চেন হয় যে কোনটি কোন বর্গীয় বর্ণ, অর্থাৎ বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ হচ্ছে ভাইয়া 25টি। কয়টি? 25টি। এই 25টি থেকে ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ বলা হয়। ঠিক আছে? আবার এই বর্গীয় বর্ণের মধ্যে প্রথম যেই দুইটা ভাগ আছে, এই দুইটাকে বলা হচ্ছে তোমার কি অঘোষ ধ্বনি। কি বলা হয়?
অঘোষ ধ্বনি। আবার পরবর্তী যে দুইটা আছে তাদেরকে বলা হয় ঘোষ ধ্বনি। তিনটা, যারা তিনটা আছে দেখো, ক, খ, ঘ, উ। এই পাঁচটা আছে না? এই পাঁচটার মধ্যে প্রথম দুইটা হচ্ছে কি? অঘোষ, বাকি তিনটা ঘোষ। এগুলো মনে রাখতে হবে। আবার এখানে ভাগ আছে দেখো, এই যে প্রথম দুইটার মধ্যে এই প্রথম পাঁচটা ক, খ, ঘ, ঘ, ও। আবার পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটি অল্প প্রাণধ্বনি, কোনটি মহাপ্রাণধ্বনি, কোনটি অল্প প্রাণধ্বনি, কোনটি মহাপ্রাণধ্বনি। আবার প্রশ্ন আসে যে কোনটি নাসিক্য ধ্বনি অথবা কোনটি নাসিক্য বর্ণ। আবার দেখো, নাসিক্য বর্ণ হচ্ছে এই যে বর্গীয় বর্ণের মধ্যে পাঁচটা, উ, দন্ত ন, মূর্ধন্য, ম, এগুলো হচ্ছে তোমার কি? নাসিক্য বর্ণ। ক্লিয়ার? এখন কোনটি অল্প প্রাণধ্বনি, কোনটি মহাপ্রাণধ্বনি, এটা তোমরা কিভাবে বের করবা? দেখো, এটা একটা লজ্জার বিষয়, না পারা কিন্তু। দেখো, মুখে হাত দিবা, নকল করার জন্য বলছি না, মুখে হাত দিবা, দেওয়ার পরে তুমি উচ্চারণ করো ক, খ। দেখো, ক, খ, আবার গ, ঘ। অর্থাৎ যেখানে যেখানে দেখবা যে একটা তুমি বাতাসের বিচ্ছুরিত একটা শক্তি পাইতেছো, হাতের মধ্যে একটু ফিল করো। দেখো, ক, কোনো বাতাস আসতেছে না, খ, হালকা একটু বাতাস লাগতেছে। তার মানে যেখানে তুমি একটু ফোর্স পাইতেছো, হাতের মধ্যে কি একটা বাতাসের ফোর্স পাইতেছো, তার মানে যেখানে তুমি ফোর্স পাইতেছো সেটাই হচ্ছে তোমার কি? মহাপ্রাণধ্বনি। অর্থাৎ ক হচ্ছে অল্প প্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ, গ হচ্ছে অল্প প্রাণ, ঘ হচ্ছে কি? মহাপ্রাণ। এটা হচ্ছে টেকনিক। অর্থাৎ টেকনিক্যালি তোমাকে মনে রাখতে হবে কোনটা কি। ক্লিয়ার? তারপর আসো ব্যাকরণের আরো এরিয়া মার্কিং বলে দেই কোথা থেকে কোশ্চেন হবে। দেখো, আছে না নত্য সত্য বিধান? আছে কিন্তু। এই নত্য সত্য বিধান থেকেও কি কোশ্চেন হয়? দেখায় যে নিচের কোন বানানটি শুদ্ধ, নিচের কোন বানানটি নিপাতনে সিদ্ধ। এখন নিপাতনে সিদ্ধ কি? নিপাতনে সিদ্ধ হচ্ছে ভাইয়া যেটা নিয়মের ব্যতিক্রম, যেটাতে স্বভাবতই মানে কি বসে, যে স্বভাবতই বানানটা এমন। যেমন তোমার একটা নত্যসত্য বিধানের মধ্যে নিয়ম আছে যে রি র স, অর্থাৎ পেট কাটা স যেটা আছে, এরপর হচ্ছে কি বসে? মূর্ধন্য ন বসে, অর্থাৎ এই মূর্ধন্য ন বসবে, অর্থাৎ রি র স এর পরে মূর্ধন্য বসবে। এখন তোমার পরীক্ষায় আসলো লবণ বানানটা সঠিক নাকি লবণ, কোনটা সঠিক? অথবা আসলো চাণক্য নাকি চাণক্য, কোনটা সঠিক? এক নাকি দুই? এরকম কোশ্চেন আসে। অর্থাৎ বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে নত্য সত্য বিধান মারাত্মক ইম্পর্টেন্ট। অর্থাৎ নত্য সত্য বিধানের ক্ষেত্রে তুমি বানানের যে নিয়মগুলো আছে এগুলোর ম্যাক্সিমাম তুমি নত্য সত্য বিধানে পেয়ে যাবা। আবার পরীক্ষায় ওই যে দেখবা যে একটা ছন্দ আছে, স্বভাবতই ন বসে কিছু শব্দ আছে, অনেকগুলো শব্দ আছে। দেখো আমি একটু বলার চেষ্টা করি। ৪২টা শব্দ আছে। কয়টা? ৪২টা। আছে কি? চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেণুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সুনীতমণি, স্থানগুণ, পুণ্যবেণী, ফণি, অনি, বিপণী, গণিকা, আপন, লাবণ্যবাণী, নিপুণ, ভণিতাপানি, গৌণকোণ, ভানপন, শান, চিক্কন, নিক্কন, তুন, কফনি, বণি, গুণ, গণনা, পিনাক, পণ্যবান। অর্থাৎ এই ৪২টা শব্দ তোমার দেখবা যে এই ৪২ শব্দের কোনো একটা শব্দ ৪টা অপশনের মধ্যে আছে আর ৩টা হচ্ছে ভুল দেওয়া আছে। তোমাকে বলবে যে কোন বানানটিতে স্বভাবতই ন বসেছে। এরকম মারাত্মক কোশ্চেন হয়। দেখো, এরকম কোশ্চেন যদি আসে তোমরা উত্তর করতে পারবা? অবশ্যই পারবা। তোমাকে আমি বলে রাখি যে এরিয়া মার্কিং করে দিলাম যে স্বভাবতই ন বসে কোথায়। এই ৪২টা শব্দ বারবার দেখবা। আমি যেভাবে মুখস্থ বলে ফেলছি, কিভাবে বললাম? আমি বারবার শব্দগুলো দেখছি, বারবার উচ্চারণ করছি, এই জন্য আসছে। বারবার প্র্যাকটিস করছি, এই জন্য চলে আসছে। তোমরাও পারবা। এবার আসো, আবার দেখো উপসর্গ থেকে কোশ্চেন আসে। উপসর্গ দেখায়, বলে যে বাংলা উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি, বিদেশি উপসর্গ কয়টি, আবার বলে ফার্সি উপসর্গ কয়টি, আরবি উপসর্গ কয়টি। পারবা? দেখো, উপসর্গ বাংলা উপসর্গ কয়টি ভাইয়া? বাংলা উপসর্গ মনে রাখবা যে বাংলা উপসর্গ, দেখো বাংলা আমাদের ভাষা দিবস কবে? ২১শে ফেব্রুয়ারি। অবশ্যই শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস। ওকে, তাহলে বাংলা উপসর্গ ২১টি। ঠিক আছে, এখন দেখো বাংলা উপসর্গ কয়টি? ২১টি। তাহলে তৎসম উপসর্গ কয়টি? একটা কম ২০টি। কয়টা? ২০টি। এখন এই বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গের মধ্যে ৪টা উপসর্গ কিন্তু কি কমন। দেখো কমন কি? আ, সু, বি, নি, এই ৪টা হচ্ছে কি কমন উপসর্গ। ক্লিয়ার? আবার দেখো এই বাংলা উপসর্গ বললাম না ২১টি, কি কি? এটাও কিন্তু ভাইয়া মনে রাখতে হবে
যে কোনটি বাংলা উপসর্গ, এটাও চলে আসতে পারে। দেখো অগা অজ অনা আ আর আন আব ইতি উনা কত কুনি পাতি বিভর রাম শ সা সু হা, এটা হচ্ছে তোমার কি বাংলা উপসর্গ 21টি। আবার তৎসম উপসর্গ কয়টি? 20টি। কি কি ভাইয়া? দেখো প্র পরা অপশম নি অনু অব নির্দূর বি অধিসু উৎপরি প্রতিয়তি অভিয়পি উপ আ, এ হচ্ছে 20টা। ফার্সি উপসর্গ কয়টা ভাইয়া? হাতে আঙ্গুল কয়টা? 10টা। ফার্সি উপসর্গ কি 10টা। এভাবে টেকনিক্যালি মনে রাখবা, ঠিক আছে? দেখো নিম ফি বে দর কার বদ না কম বর ব, অর্থাৎ নিম ফি বেদর কার বদ না কম বর ব। দেখো এভাবেও মনে রাখছি আমি। দেখো কিভাবে মনে রাখা যায়। আরবি উপসর্গ কিছু কিছু বইয়ে কয়টা বইয়ে, মানে কোনো কোনো বই আছে 4টা, আবার কোনো কোনো বই আছে কি 6টা। দেখো 6টাই বলে দেই। আম খাস লা গয়ের বাজেও খয়ের, আলাদা দুটো বলে দিলাম। দেখো আবার ইংরেজি উপসর্গ অথবা বিদেশি উপসর্গ বলা হয় কয়টা? 4টা। হাফ, সাব, ফুল, হেড। এই জিনিসগুলো তোমার এরিয়া মার্কিং এর বিষয়। ব্যাকরণ থেকে এসব কোশ্চেন চলে আসে। তারপর হচ্ছে মুখস্থর মধ্যে কি আসে? এই যে দেখো মুখস্থর মধ্যে আমরা কি মুখস্থ করব। মুখস্থর মধ্যে দেখো 1 নম্বরে আসে বাগধারা। কি আসে? বাগধারা। 2 নম্বরে আসে বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ। তারপর 3-এ আসে সমার্থক শব্দ। সমার্থক শব্দ। 4 নম্বরে আসে অনুবাদ। দেখো তোমরা কোন কোন বিষয়গুলো মুখস্থ করবা। এক হচ্ছে বাগধারা, এক হচ্ছে বিপরীতার্থক শব্দ, আর একটা হচ্ছে সমার্থক শব্দ, তারপর একটা কি অনুবাদ। এই 4টা জিনিস বেশি বেশি ইম্পর্টেন্ট। এই 4টা জিনিসে তোমরা আগে বিগত কোশ্চেন সলভ করে নিবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে যে বিগত থেকে কি প্রায় কমন চলে আসে। তাহলে এই মুখস্থের জিনিসগুলো কি করতে হবে? বাগধারা, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, তারপর কি অনুবাদ। বাংলা থেকে ইংরেজি, যেমন কি অনুবাদ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান আছে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই অনুবাদগুলো আসে। ঠিক আছে? এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 4 অসময়ের 10 4, এটার ইংলিশটা কি হবে? এটা অনুবাদ আসে। অনুবাদ থেকেও প্রায় কোশ্চেন আসতে দেখা গেছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, এই জিনিসগুলো আছে। ঠিক আছে? তা এগুলো হচ্ছে তোমার কি বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণের কথা বললাম, মুখস্থের কথা বললাম। ইংরেজিতে কি বলবো? আসো আমরা নেক্সট পেজে যাই। ইংরেজি। আচ্ছা ইংলিশ নিয়ে আমরা একটু কথা বলি। ইংলিশ, কোথায় আসলাম? ইংলিশে আসলাম। আবার ইংরেজিতে ভাই আমরা দেখি কি আছে। ইংরেজিতেও কি 2টা পার্ট আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে তোমার কি একটা হচ্ছে ভাই আমার ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, আর একটা হচ্ছে কি ইংরেজি সেকেন্ড পেপার। এখন তোমাদের বলে রাখা ভালো যে এখানে আমরা যারা অফলাইনে কোচিং করি, অর্থাৎ অফলাইনে যারা ভর্তি হই, সেখানে এই প্রথম পত্রকে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না। একদম লেজিট কথা, কথাটা একদম কানে শুনে নাও আবার, যে প্রথম পত্রকে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না। অর্থাৎ সেখানে ফার্স্ট পেপারের উপরে ইংলিশ ফর টুডে যে বইটা আছে, সেটা থেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে ক্লাস করাবে, তোমাকে শেখাবে এটার অর্থ এটা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার বাংলাটা এমন, এভাবে খণ্ড খণ্ড করে পড়াবে। এরকম এক্সপেকটেশন তুমি আগেই তুমি না করে ফেলো, নিজের মনে রাখোই না। কারণ অফলাইন কোচিং সেন্টারে তুমি এই ফার্স্ট পেপারের যে সুবিধাটা তুমি পাবা না, পাবা না, পাবা না 100%, বলে রাখি। তাহলে ভাই আমরা কোথায় পাবো এই জিনিসটা? এই ফার্স্ট পেপারের যে জিনিসগুলো আছে, প্রত্যেকটা লেসনের, প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসন আলাদা আলাদা করে, প্রত্যেকটা ক্লাস তোমার একদম ভেঙে ভেঙে ওয়ার্ড বাই ওয়ার্ড ইংলিশ থেকে বাংলা করে, এবং অ্যাডমিশনের জন্য কোন গ্রামারটা এখানে আসছে, কোন গ্রামারটা ইউজ হয়েছে, কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কোন সিনোনিমটা ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো ভাইয়া কোথায় পাবো আমরা? আমরা পাবো হচ্ছে ভাইয়া আমাদের হালকেনস্টাইন বি ইউনিটের যে অ্যাডমিশন কোর্সটা আছে সেখানে পেয়ে যাব। বি ইউনিটের
অ্যাডমিশন কোর্স 2026, অ্যাডমিশন কোর্স 2026, অর্থাৎ এই কোর্সের মধ্যে আমরা ইংরেজি ফার্স্ট পেপারের বি ইউনিটে যে ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপার যে বইটা আছে, সে ফার্স্ট পেপার প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসন একদম আলাদা আলাদা করে তোমার ক্লাস রেকর্ড করা আছে, এই কোর্সের মধ্যে তুমি পেয়ে যাবা। বারবার টেনে টেনে দেখতে পারো, কোন জায়গাটা তুমি বুঝো নাই আবার রিওয়াইন্ড করে দেখতে পারবা। এই সুবিধাটা তোমার অনলাইন কোর্সে দেওয়া আছে, যেটা অফলাইনে তুমি প্রায় নাই বললেই চলে। ক্লিয়ার? এবার আসো আমরা একটু সেকেন্ড পেপার নিয়ে কথা বলি। এই সেকেন্ড পেপারের মধ্যে আমরা ক্লাসে বিস্তারিত বলেই রাখছি যে কোন থেকে কোথায় প্রশ্ন আসবে, অর্থাৎ এরিয়া মার্কিংয়ের যে বিষয়গুলো আমরা বলি যে এখান থেকে পরীক্ষায় আসবেই আসবে, এগুলো আমরা ক্লাসের মধ্যে বলে দিই। তোমরা যদি ক্লাসগুলো করো, অবশ্যই এটারও ডেমো ক্লাস আছে, কিন্তু তুমি ডেমো ক্লাসটা দেখো তাহলেই বুঝে যাবা। ওকে, এবার আসো সেকেন্ড পেপারের ক্ষেত্রে। সেকেন্ড পেপারের ভাইয়া অনেক অনেক টপিক, আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে তোমার হচ্ছে প্রিপোজিশন, পার্ট অফ স্পিচে 8টা, এই 8টা আলাদা আলাদা মানে তোমার ক্লাস আছে। তারপরে মানে অনেকগুলো টপিক, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ যেটা পরীক্ষায় বারবার আসে, আবার তোমার নাম্বার থেকে কোশ্চেন আসে, পার্সন থেকে কোশ্চেন আসে, রাইট ফর্ম অফ ভার্ব টেন্স থেকে কোশ্চেন আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকেও কোশ্চেন আসে, আবার আসে সাবজাংটিভ, এটা থেকেও কোশ্চেন আসে, এমবেডেড কোশ্চেন এটা থেকেও কোশ্চেন আসে। অনেক টপিকের নাম হয়তো তুমি শুনতেছো প্রথম, অনেকের কাছে পরিচিত লাগতেছে। তাহলে এই টপিকগুলো যদি তুমি ভালো মতো জানো তাহলে তো ভালোই। আর যদি ভাইয়া তুমি আর একটু ধারণা না থাকে, অথবা তুমি এখানে তোমার আরও ডেভেলপমেন্ট করা উচিত বলে মনে করো, তাহলে তুমি এই ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের কোর্সের মধ্যে ক্লাস আছে, সেই ক্লাসগুলো তুমি কি করলে তোমার ধারণা একদম ডাউট সলভ হয়ে যাবে। তাহলে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস আমার ক্লাসই পাইতে পারো, অনেক টিচারের ক্লাস পাবা। তাহলে প্রত্যেকটা টিচারই যেই পড়ায় তোমাকে, সেখানেই তোমার ইংলিশ সেকেন্ড পেপারের টপিকগুলো একদম খুঁটিনাটি যা আছে সব কিছু আদ্যপান্ত পরীক্ষায় কীভাবে কোশ্চেন আসতে পারে সম্ভাব্য, ওইভাবে তোমাকে আলোচনা করাবে এবং বিগত কোশ্চেন সলভ করাবে। ঠিক আছে? তাহলে সেকেন্ড পেপারে তোমার গ্রামারের টেনশনটা যদি তুমি নিতেছো, টেনশনটা আপাতত স্কিপ করো এবং এই কোর্সের মধ্যে তুমি অ্যাপের মধ্যে এই কোর্সে ঢুকে যাও, ডেমো ক্লাসটা দেখো, তাহলে তোমার যাবতীয় কোশ্চেনের উত্তর পেয়ে যাবা। এবার আসো আমরা বলবো হচ্ছে যে এখানে হচ্ছে একটা পার্ট হচ্ছে গ্রামার, যে গ্রামারের কথা আমরা কোর্সের মধ্যে বলে দিছি, এই কোর্সে এরিয়া মার্কিং করে দিছি। এবং সেকেন্ড পেপারে আরেকটা জিনিস হচ্ছে মেমোরাইজিং পার্ট। এখন মেমোরাইজিং পার্টে প্রথমেই আসে ভাইয়া ভোকাবুলারি। কি ভোকাবুলারি? আমরা যেটা মুখস্থ করতে চাই না, তাই না? এখন ভোকাবুলারি শুধু কি সিনোনিম অ্যান্টোনিম? না ভাইয়া, সিনোনিম অ্যান্টোনিম না। সিনোনিম অ্যান্টোনিম কয়টা আসবে? প্রায় একটা আসবে। আসলে কয়টা? একটাই আসবে। আর হাইয়েস্ট কপাল খারাপ হলে 2টা আসে। এর মধ্যে একটা তুমি মোটামুটি যদি কপাল ভালো থাকে একটা পারবা। আরও ভোকাবুলারি আছে না, সেগুলা কি দেখো। এই মেমোরাইজিং পার্টের মধ্যে, ভোকাবুলারি পার্টের মধ্যে কি কি আছে? আছে সিনোনিম প্লাস অ্যান্টোনিম। তারপর আর কি আছে ভাইয়া? আছে হচ্ছে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আছে কি? ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। আরও কি আছে ভাইয়া? আছে হচ্ছে কারেকশন, বানান কারেকশন। ইংরেজি বানান কারেকশন এবং কি বাংলায় শুদ্ধিকরণ, দুইটাই ইম্পর্টেন্ট। বাংলার জন্য কি বাংলা ভাষা অর্থাৎ বানান শুদ্ধিকরণ যেটা আছে সেটা ইম্পর্টেন্ট। এখানে কি কারেকশন ভোকাবুলারির মধ্যে এটাও ইম্পর্টেন্ট, আসে পরীক্ষা প্রায় আসে। যেমন তোমার আসে গ্রামার বানান কি, ভোকাবুলারি বানান কি, লেফটেন্যান্ট বানান কি, আসে কিন্তু। ঠিক আছে? তারপর ক্যাম্পাস বানান কি, কমান্ডার বানান কি, কমিটি বানান কি, 2টা এম 2টা টি এবং 2টা ই। ঠিক আছে? দেখো এবার আসে তোমার ট্রান্সলেশন। কি আসে? ট্রান্সলেশন। এখন এখানকার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি আসছে দেখা যায়। অর্থাৎ বিগত কোশ্চেন যদি আমি ঘাটাঘাটি করি, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিভিন্ন ভার্সিটিতে, কিছু ভার্সিটিতে 2 থেকে 3টেও আসছে, এমন আসছে। আবার ঢাবিতে দেখা যায় 1টা 2টা আসেই। তারপর তোমার এই যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আসেই প্রায়। বেগার্স ডেসক্রিপশন, এবিসি মানে কি প্রাইমারি নলেজ। ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার কি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। তারপর হচ্ছে আরও কি আছে? কারেকশন, বানান কারেকশন অর্থাৎ শুদ্ধিকরণ। এই শুদ্ধিকরণটাও প্রায় আসে। এখন
তুমি এই 1 মার্কের পিছনে যতটুকু টাইম ইনভেস্ট করবা তার চেয়ে বেশি ইনভেস্ট করবা হচ্ছে এইগুলোতে। অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিমে তুমি হচ্ছে টেক্সট বুকে যে ক্লাসগুলো করবা না, এইটার সিনোনিম অ্যান্টোনিমই তুমি কাজে লাগাইতে পারবা। অর্থাৎ টেক্সট বুকের যে সিনোনিম অ্যান্টোনিমগুলো আছে, যেই ভোকাবুলারি আছে, সেইগুলো যদি তোমার ভালোভাবে আত্মস্থ থাকে তাহলে এখানে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি সময় দিবা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম এন্ড ফ্রেজ, কারেকশন, ট্রান্সলেশন, এইগুলোতে বেশি ফোকাস করবা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার কি গ্রুপ ভার্ব। কি আছে? গ্রুপ ভার্ব। এখন এই গ্রুপ ভার্ব কোনগুলো পড়বো? গ্রুপ ভার্ব তুমি আগে শেষ করবা কি প্রিভিয়াস ইয়ার। কি করবা? প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন করে শেষ করবা। তাহলে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন শেষ করলে তোমার কি হবে, একটা ভালো ধারণা হয়ে যাবে যে কোনটা থেকে বেশি আসে। ডাই ইন, ডাই ফর, ডাই ফ্রম, এগুলো থেকে আসে। ডাই ফ্রম মানে হচ্ছে কোনো কিছুর প্রভাবে, রোগে মারা যাওয়া। ডাই বাই হচ্ছে কোনো আঘাতে মারা যাওয়া। ডাই ইন মানে কি শান্তিতে মারা যাওয়া। ঠিক আছে? ডাই ইন হার্নেস মানে হচ্ছে কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া। প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, একই শব্দ দিয়ে আলাদা আলাদা তোমার গ্রুপ ভার্ব হয়। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে তোমার পড়ার বিষয়। তাহলে ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আশা করি তোমাদের আর কনফিউশন থাকার কথা না। আর যদি কনফিউশন থাকে তাহলে তো বলেই দিলাম, হালকেস্টেন বি ইউনিটে অ্যাডমিশন কোর্স 2026-এ তুমি কি কোর্সে লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, সেখানে ডিরেক্ট চলে যাবা, ডেমো ক্লাস দেখবা, তাহলে তোমার যাবতীয় যত কোশ্চেন থাকবে সবগুলোর উত্তর পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে তুমি ভালোভাবে প্রিপারেশন নাও। তোমার জন্য শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থ থাকা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।